মিপ্তা আলস ভঙ্গিতে ফোনটা রিসিভ করলো। ওই পাশে গভীর কণ্ঠ। রুহুল ভাই বারবারই এমন শান্ত আর গম্ভীর প্রকৃতির। রুহুল আর রুদ্রি দুইজন একই মায়ের পেটের ভাই। বাইরের আচরণে তার বিন্দুমাত্র মিল নেই। ভাইয়ের থেকে দুইটা মানুষ, সম্পূর্ণ ভিন্ন ধাপের দুইটা মানুষ, তবে তাদের একটা জায়গায় এসে প্রচুর মিল, তা হলো মা ভক্ত। বাবা মাকে প্রচুর মেনে চলে দু ভাই, মাকে যেন একটু বেশি। তাও আবার একটা বিশেষ কারণ আছে। মিপ্তার খালামণি হার্টের রোগী। ডাক্তারের নিষেধ তাকে যেন কেউ কষ্ট না দেয়, মনে আঘাত না করে। কোনো বিষয়ে উত্তেজিত হলে যেন কোনো সমস্যা দেখা দিবে, তাই পরিবারের সকলে তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলে। মিপ্তার এইসব ভাবনার মাঝে ফোনের অপর প্রান্ত থেকে দ্বিতীয়বারের মতো ডাক ভেসে আসলো। হ্যালো। রুহুলের গভীর কণ্ঠে দ্বিতীয় ডাকে ধ্যান ভাগে মিপ্তার। শুনছি, বলুন। আর কদিন থাকবে দেশে? হঠাৎ এহেন প্রশ্নে ভর কালো মিপ্তা। ঠিক কি উত্তর দেবে বুঝতে পারল না। মিপ্তার নির্ভরতার যেন উত্তর পেয়ে গেল রুহুল। কোথায় আসিস তোরা? খালার কাছেও নাকি নেই? কাজ শেষ হলে আবার ফিরে আয়, সামনে তোর পুরো ভবিষ্যৎ পড়ে আছে। রুহুলের কথায় মানে ঠিক আন্দাজ করতে পারল না। সে কাজ শেষ হলে আবার ফিরে আয়, সামনে তোর পুরো ভবিষ্যৎ, কথাটা কি বোঝাতে চাইল রুহুল? ভার্সাটি ভর্তি, ক্যারিয়ার, এইসব? নাকি রুহুলের বিয়ে করে সংসার করার কথা? বোধগম্য হলো না তার। মলিন সুরে জবাব দিল, এই মাসে ব্যাক করবো। খালামণি কেমন আছে? তুমি কেমন আছো? আম্মা ভালো আছে বলেই কল কেটে দিল রুহুল। ভাবমূর্তি এমন যে সে কেমন আছে তা মিপ্তা না জানলেও চলবে। জানাটা এত জরুরি না। তাহলে সে কেন খোঁজ নিল মিপ্তার? বেডা মানুষ একটা। মনে মনে গালি দিল রুহুলকে। কল লাগালো রুদ্রিককে ফোনে। ডায়েরিটা পাচ্ছি না, সারা ঘর খুঁজছি, কোথাও নেই। আমি মনে হয় সকলের কাছে ধরা পড়ে গেলাম। শান্ত হন, ডায়েরি আমার কাছে। মানে চোরের মতো নিয়ে গেলে আমায় না বলে জানো কতটা চিন্তা করছি আমি? আর কখনই বা নিলে? কিভাবে নিলে আমি তো দেখলাম না। বিকেলে যখন তোর রুমে যায় তখন দেখতে পাই ব্যাগের চেন খোলা থাকায় দেখা যাচ্ছিল, তাই ভাবলাম নিয়ে যাই। অন্য কেউ দেখলে বাকি কথা শেষ করতে পারল না। রুদ্রিক তাকে থামিয়ে দিয়ে বলল, ছাদে আসো, দিয়ে যাও ডায়েরিটা। আচ্ছা বাবা, দিচ্ছি। আমাবস্যার রাত, অন্ধকারের পাশে ছাদের থেকে মিপ্তার কাছে ডায়েরিটা ছুঁড়ে ফেলেছে। এসেছেও ঠিক বরাবর। ডায়েরিটা হাতে পেয়ে এক দণ্ড দাঁড়ালো না সে। মনে হয় রুদ্রিকে ভুলেই গেল। সত্যির ওড়নাটা ভেতর থেকে নিজের বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে নিল ডায়েরিটা। রাত তখন 11টাও বেশি। শেষ সিঁড়িতে পা রাখতেই রাশ ভারী কণ্ঠ, এত রাতে ছাদে গিয়েছিলে কেন? রুনার গলার আওয়াজটা যেন জমিয়ে দিল মিপ্তাকে। ঠায় দাঁড়িয়ে পড়ল। না তার পা চলছে না। অন্য সময় তো এই মহিলাকে কথা ছুলে উড়িয়ে দেয় মিপ্তা, এখন এত ভয় করছে কেন? তবু নিজের সবটা শক্তি প্রয়োগ করে পড়ল, ছাদে উঠতে কারণ লাগে নাকি? তার জবাবে কোনো উত্তর দিল না রুনা। বেশি ওরা ভালো না মেয়ে। হিংসের গর্তে ঢুকে হিংসের সাথে লড়াই করাটা নেহাত কুকামি। এতে হিংসকে শেষ করা যায় না, বড়জোর হিংসের শিকার হওয়া যায় বলে হনহনিয়ে চলে গেল রুনা। এই যেন এক ভয়ঙ্কর যুদ্ধের নীরব আহ্বান। ঠায় দাঁড়িয়ে থাকা মিপ্তার মাথায় ঢুকল না সে কথার মানে। আর এত রাতে শাশুড়ি বা বাইরে কেন? চিন্তারা মাথায় ব্যথা করিয়ে দিচ্ছে। পাগল প্রায় দশা। তাই সে চিন্তার সাগর থেকে উঠে ডায়েরিতে ডুব দিতে ডায়েরি খুলে বসল সে। এ যেন অন্য আরেক জগৎ। ডায়েরি খোলার সাথে সাথেই যেন বর্ধমানে ঢুকে 2 বছর আগে ফিরে যায় সে। ভেসে উঠে বড় বোনের আদরের ডায়েরির মুখটা। সন্ধ্যায় নিজ বাড়ির উঠোনে পা রাখতে বেশ চমকালো মা। আবাকে সুরে জিজ্ঞেস করলো, কি রে তুই এখানে এই সময়? মা জানতে চাইলো আমার সংসারের অবস্থার কথা। আমি ভালো নেই তাও জানতো, তাই আমাকে বাড়িতে ফিরতে দেখাটা তা যেন আমি আসতে অসন্তুষ্ট সে, তাই অমন প্রশ্ন করলো। আমি শান্ত ভঙ্গিতে জবাব দিলাম, কেন মা, আমি কি আসতে পারি না? কথার জবাব দিল না মা। আমিও আর জবাবের আশায় না থেকে আগে চলে গেলাম ঘরে। বাবা ঘরে বিছানায় শোয়া ছিল। আমায় দেখে উঠে বসে, কি রে মা, এই অবেলায় তুই? কিছু হয়েছে কি? মা আর বাবার প্রশ্নটা প্রায় একই রকম ছিল, তবু যেন আকাশ পাতাল ব্যবধান। কোথায় ঘুরাইনি আমি। আজ না হয় কাল তো বলতেই হবে, তাই সরাসরি বলে দিয়ে একেবারে চলে এসেছি। কথাটা শুনে নীরব থাকে বাবা। মা কিছু বলতে কি যেন বলে আর। তবে বাবার বাড়িতে এরপরের দিনগুলো ছিল আমার জন্য কঠিন থেকেও কঠিনতম। বুঝে উঠে একটা ডিভোর্সি মেয়ে বা স্বামীর বাড়ি ফেরত মেয়েদের জায়গা হয়তো বাংলা সমাজে হবে না কখনো। বাংলার সমাজগুলো বড়ই অদ্ভুত।
বিচ্ছেদটা কার দোষ হচ্ছে তা দেখবে না, দোষ আর নামে সবটাই হবে মেয়েদের। কেউ একবারের পর দুইবার বলবে না ছেলেটার বউ চলে গেছে, ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়েটাকে চোখের সামনে না পেলেও বলতে থাকবে অমুকের মেয়ে জামাই বাড়ি থেকে এসে পড়েছে। এটাই বাংলা সমাজের এক মূলনীতির অন্যতম নীতি বলা চলে। প্রতিবেশীদের কথা না হয় বাদিয়ে দিলাম, কোথায় কোথায় তো নিজের মা খোঁটা দেওয়া শুরু করে। অভাবের সংসার, বাবা অসুস্থ, মাও যেন নিরুপায়, দুপেট চালাতো সে, হিমশিম খাচ্ছে সে। সেখানে আমি তাদের উপর বোঝা হয়ে পড়ে রইলাম। কি বা করার আছে আমার? বুঝতে পারি বাড়িটা আর আমার না,